সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগত চট্টগ্রাম অনলাইন স্কুল থেকে। আমি ত্রিবেণী দাস, সহকারী শিক্ষিকা, পিসি সেন সারতল উচ্চ বিদ্যালয়। কেমন আছো? নিশ্চয়ই ভালো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তাহলে সরাসরি পাঠে চলে যায়। দেখ, খেয়াল করো শিক্ষার্থীরা একটু। কিশোরগঞ্জ কিংবা কুমিল্লার কিছু কর্মজীবীরা করোনা কোয়ারেন্টাইন নিয়ে জ্ঞাত নয়, কিন্তু করোনাকালে কাকা কফহীন কাশতে কাশতে করোনা কেন্দ্রিক জ্ঞান লাভ করেন। কফহীন কাশি কাকাকে কাবু করেনি, কারণ কাকা করোনার করণীয় সম্পর্কে জানতেন। কাজে করোনা কালে কাকাকে শ্রদ্ধা জ্ঞাপন করে। শুনছো? আচ্ছা, একটু খেয়াল করো তো দেখি, আমি যে এখানে লাইনগুলো লিখলাম, এই লেখার সাথে আমার বলার কি কোনো পার্থক্য ছিল? ছিল? হ্যাঁ, আমার পার্থক্য ছিল। দেখি বলো তো, কোথায় কোথায় পার্থক্য ছিল? হ্যাঁ, আমি এটাকে কি বলছি? জ্ঞাত বলছি, কিন্তু লিখছি কি? জ্ঞাত। তো আমি বলছি কি? জ্ঞাত। তারপর কি বলছি? জ্ঞান বলছি, কিন্তু লিখছি কি? জ্ঞান। কিন্তু আমি বলছি জ্ঞান বলছি। তারপর আর কি লিখছি? হ্যাঁ, আমি লিখছি শ্রদ্ধা, কিন্তু বলছি কি? শ্রদ্ধা। কেমন? আর কি লিখছি? হ্যাঁ, আমি লিখছি জ্ঞাপন, কিন্তু বলছি কি? জ্ঞাপন। আচ্ছা শিক্ষার্থীরা, একটু করে বলো তো দেখি, এই যে লেখার সাথে আমার যে বলার পার্থক্যটা, এগুলোকে কি বলে বাংলা ব্যাকরণে? কেউ কি বলতে পারবে? হ্যাঁ শিক্ষার্থীরা, এটাকে বলে বাংলা ব্যাকরণে প্রমিত বাংলা বানান। বুঝতে পারছো? আজকে আমাদের আলোচনার বিষয় প্রমিত বাংলা বানান। কেমন? নিশ্চয়ই এর মধ্যে প্রশ্ন আসছে, মনে মনে বলছো যে প্রমিত শব্দের অর্থটা কি? তোমাদের জন্য একেবারেই নতুন একটা বিষয়, সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। কেমন? এই দেখো শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় প্রমিত বাংলা বানান রীতি। ঠিক আছে? একটু পেছনে যাব আমরা আজকে। পেছনে বলতে, গত ক্লাসে তোমাদের কিছু জিনিস সময় স্বল্পতার কারণে কিছু ব্যাকরণের অংশ অসম্পূর্ণ ছিল। সেই জিনিসটা আজকে আমি শেষ করেই মূল পাঠে চলে যাব। কেমন? কিছু অংশ আমি আলোচনা করে আমি মূল পাঠে চলে যাব। ঠিক আছে? একটু পেছনে তাকাই। আমরা গত ক্লাসে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের উপরে আলোচনা প্রায় শেষ পর্যায়ে ছিল। আজকে শুধুমাত্র 3টা জিনিস আলোচনা করে আমরা শেষ করে দেব। কেমন? একটু করে দেব। আমরা যে স্বরবর্ণগুলো পড়েছি না, জেনেছি না স্বরবর্ণগুলো কি কি, কেমন করে উচ্চারিত হয়, বা স্বরবর্ণ কাকে বলে, এ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। একটু করে দেখব সেই স্বরবর্ণের চিহ্নগুলো কি কি। দেখো, স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কার বলে বা কার চিহ্ন বলে। বাংলায় কার চিহ্ন হচ্ছে 10টি। কি কি দেখি? এই যে সরোয়া চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটা নিয়ে আমরা উচ্চারণ করি বাবা মা, এই শব্দগুলো উচ্চারণ করি।
একইভাবে রস্বই, দেখো রস্বিকার, পাখি, বাড়ি, এই শব্দগুলো রস্বই। তারপর আসছে দীর্ঘই, দেখো দীর্ঘিকার, শব্দগুলো হচ্ছে এই কার চিহ্ন দিয়ে আমরা শব্দগুলো করতে পারি, নীতি, শি। কেমন? দেখো রস্যুকার দিয়েছি, এই ধরনের শব্দগুলো হতে পারে কি কি, খুকু, ফুফু। কেমন? তারপর দেখো দীর্ঘকার, এভাবে হতে পারে, শব্দগুলো হতে পারে মূল্য, পূজা। কেমন? তারপর দেখো রিকার, এই রিকার চিহ্নটা বসিয়েছি, শব্দগুলো কি হতে পারে, গৃহ, ঘৃত। কেমন? তারপরে দেখো একার দিয়ে আসছে, কি হতে পারে, ছেলে, মেয়ে। একইভাবে ঐকার, দেখো বৈশাখ, চৈত্র। কেমন? তারপর দেখো ওকার দিয়েছি, কি কি আসছে শব্দগুলো, দোলা, খোকা। কেমন? এরপরে দেখো ঔকার, শব্দগুলো কি কি, পৌষ, গৌতম। এবার দেখবো আমরা ব্যঞ্জন বর্ণে কোন চিহ্ন, যে ফলা চিহ্নগুলো আমরা ব্যবহার করি সে জিনিসটা একটু খেয়াল করি। এবার আমরা দেখব ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্নগুলো। এখানে মোট ফলা চিহ্ন আছে কিন্তু কয়টা জানো, 1 2 3 4 5 6 7 8টা দেখিয়েছি আমি, লিখছি কয়টা, 6টা। কেন জানো? কারণ এই দু ন নিয়ে কিন্তু আমরা আসলে নটা উচ্চারণেই করে যাই, কিন্তু লেখার সময় কিন্তু আমাদের এই পার্থক্যটা দেখাতে হবে। কেমন? আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে রেফ চিহ্ন, যেটা শুধুমাত্র তোমাদের সুবিধার্থে কিন্তু এই জিনিসগুলো আমি দেখিয়েছি, কিন্তু মূল ফলা চিহ্ন হচ্ছে 6টি। কি কি দেখি, নফলা, চিহ্ন, পূর্বাহ্ন, মূর্ধন্য ফলা, অপরাহ্ন, কৃষ্ণ, বফলা, বিশ্বাস, নিঃস্ব। কেমন? মফলা, তন্ময়, পদ্ম। কেমন? জফলা হচ্ছে কি কি, জফলা দিয়ে আমরা যে শব্দগুলো পাই, সহ্য, বিদ্যা, এরকম অনেক শব্দ আমরা জানি। তারপর আসছে কি, রফলা, কি কি, গ্রহ, ব্রত। কেমন? তারপর দেখব লফলা, সেই ফলা চিহ্ন দিয়ে আমরা কি কি করতে পারি, ক্লান্ত, অম্লান। যে রেফ চিহ্নটা আছে সেই রেফ চিহ্নটা দিয়ে আমরা শুধুমাত্র ব্যবহার করি কোন বর্ণগুলো, বর্ণ, তর্ক, এই শব্দগুলো আমরা উচ্চারণ করি। কেমন? গত ক্লাসে আমরা যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেই বর্ণগুলো নিয়ে পুরো বর্ণের উপরে আমি একটা চার্ট তৈরি করেছি তোমাদের সুবিধার্থে। চার্টটা কেমন একটু বিশ্লেষণ করলে পাবে। আমাদের স্বরবর্ণ হচ্ছে কয়টি, 11টি। এই দেখো এই 11টি এখানে স্বরবর্ণ আছে। এই 11টি স্বরবর্ণের মধ্যে কোন বর্ণে পূর্ণমাত্রা, কোন বর্ণে অর্ধমাত্রা এবং কোন বর্ণটা মাত্রাহীন, সেগুলো আমি চিহ্নিত করেছি। কিভাবে দেখো, স্বর, স্বরয়া, রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ। দেখছো এই বর্ণগুলো হচ্ছে, এখানে 6টা বর্ণ আছে, পূর্ণমাত্রায় 6, ঋকার, অর্ধমাত্রা 1, এই বর্ণগুলোর উপরে কোনো মাত্রা নেই, কত, 4। কেমন? একইভাবে ক, ঘ, এই দুটো বর্ণ পূর্ণমাত্রা, এই দেখছো 2। খ এবং গ, এই দুটো বর্ণ হচ্ছে অর্ধমাত্রা, দেখো 2। তারপর দেখো উ, এখানে কোনো মাত্রা নেই, এখানে 1, বুঝছো? তারপর দেখো জ, ছ, বর্গীয় জ, ছ,
এই 4টা বর্ণ পূর্ণ মাত্রা। এই দেখো 4। এই বর্ণগুলোর মধ্যে কোনো অর্ধমাত্রার কোনো বর্ণ নেই, যার কারণে এটা শূন্য রয়ে গেছে। কিন্তু আছে মাত্রাহীন বর্ণ একটি, সেটা হচ্ছে ইও। এই দেখো 1। কেমন? তারপর দেখো ট, ঠ, ড, ঢ। কয়টা? 4টা। এই দেখছো 4। কেমন? এখানে অর্ধমাত্রা আছে কোনটা দেখছো? মূর্ধন্য। এই মূর্ধন্য করা আছে কয়? 1। এই জায়গায় কোনো মাত্রাহীন বর্ণ না থাকার কারণে এখানে কি হয়েছে? শূন্য। কেমন? তারপর দেখবো ত, দ, দন্ত। এই 3টা বর্ণ হচ্ছে এখানে পূর্ণ মাত্রা। দেখছো 3। একইভাবে থ এবং ধ, এই দুটো বর্ণ 2 অর্ধমাত্রা। এখানে কোনো মাত্রাহীন বর্ণ না থাকার কারণে কি হয়েছে? শূন্য। তারপর দেখো হ, ব, ভ, ম। এখানে এই 4টি বর্ণ হচ্ছে পূর্ণ মাত্রা এবং এখানে অর্ধমাত্রা হচ্ছে কয়টা? 1। কিন্তু এখানে কোনো বর্ণহীন মাত্রাহীন কোনো বর্ণ নেই, যার কারণে শূন্য। তারপর দেখো অন্তস্থ জ, বয়শূন্য র এবং ল। কয়টা হয়েছে? 3টা। কোনো অর্ধমাত্রাও নেই, মাত্রাহীন বর্ণ নেই। দেখো মূর্ধন্য স, দন্ত স, হ। কয়টা হয়েছে? 3টা। এবং এখানে অর্ধমাত্রার যে বর্ণটি সেটা হচ্ছে তালব্য স, 1। কোনো মাত্রাহীন বর্ণ নেই। একইভাবে ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ। এই 3টা বর্ণ হচ্ছে পূর্ণ মাত্রার, যার কারণে দেওয়া আছে 3। অর্ধমাত্রার কোনো বর্ণ নেই এবং এখানে মাত্রাহীন বর্ণ হচ্ছে কি? খণ্ডত, এই 1। তারপর দেখো অনুস্বার, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই 3টা বর্ণ হচ্ছে মাত্রাহীন। এখানে কোনো পূর্ণ মাত্রা নাই, নেই কোনো অর্ধমাত্রা, আছে শুধু 3টি মাত্রাহীন বর্ণ। এই পুরো বিষয়টাকে একটা জিনিস খেয়াল করবে। এই পুরো বিষয়টাকে আমি কি করেছি তোমাদের বোঝার সুবিধার্থে যে সমস্ত পূর্ণ মাত্রার বর্ণগুলো আছে সেখানে বেগুনি কালি দিয়ে আমি সেটা চিহ্নিত করেছি। কেমন? যেটা পূর্ণ মাত্রা। আর যেটা অর্ধমাত্রা সেটাকে আমি সবুজ কালি দিয়ে চিহ্নিত করেছি। এবং যে বর্ণগুলোর উপরে কোনো কালি ব্যবহার করিনি বা কোনো কিছু প্রকাশ করিনি সেটাই হচ্ছে মাত্রাহীন বর্ণ। কেমন? তারপরে মিলিয়ে দিই। মোট স্বরবর্ণ হচ্ছে 11টি, মোট ব্যঞ্জন বর্ণ 39টি, মোট বর্ণ হচ্ছে 50টি, পূর্ণ, অর্ধ ও মাত্রাহীন বর্ণ পুরোটাই মিলে হচ্ছে পূর্ণ হচ্ছে 32টি, অর্ধ হচ্ছে 8টি, মাত্রাহীন হচ্ছে 10টি। শিক্ষার্থীরা, আশা করি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের উপরে ক্লাসটা থেকে তোমরা কিছু বুঝতে পেরেছো। আমি আসবো আজকের নতুন পার্টে, যেটা তোমাদের কাছে একেবারেই নতুন। সেই বিষয়টা হচ্ছে প্রমিত বাংলা বানান রীতি। কেমন? সেই এই জায়গাটাতে যাওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। কেমন? আমাকে প্রথমেই জানতে হবে প্রমিত শব্দের অর্থটা কি। কেমন? দেখো এই প্রমিত শব্দের অর্থটা খেয়াল করো। প্রমিত শব্দের অর্থটা হচ্ছে নির্দিষ্ট মানসমূহ। একটু খেয়াল করো, প্রমিত শব্দের অর্থটা আমরা জানলাম। একটা কথা আগেই খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যে বানানগুলো লিখি সেই বানানগুলো হচ্ছে সংস্কৃত প্রভাবিত এবং যে উচ্চারণগুলো করি
সেটা হচ্ছে প্রাকৃত। নিশ্চয়ই প্রশ্ন আসছে যে সংস্কৃতটা কি, প্রাকৃতটা কি, কেমন একটু করে দেখব। তাহলে দেখব সংস্কৃত এটা কি, আর একটা হচ্ছে প্রাকৃত, সেই জিনিসটা কেমন। সংস্কৃতটা হচ্ছে, এই শব্দটাকে আমরা বলতে পারি পরিশোধিত, পরিষ্কৃত, এই শব্দগুলো সম্পর্কে জানতে পারি। আর প্রাকৃত হচ্ছে একদম আর প্রাকৃতটা হচ্ছে লৌকিক ভাষা, সাধারণ ভাষা। বুঝতে পেরেছ? দেখো, তাহলে আমরা তিনটা জিনিস জানলাম না? প্রমিত শব্দের অর্থটা জানলাম, নির্দিষ্ট মানসম্মত, এবং যেটা বলেছি সেটা হচ্ছে কি আমাদের লেখার ভাষাটা একরকম, আমাদের বলার ভাষাটা ভিন্ন। লেখার ভাষাটা হচ্ছে সংস্কৃত প্রভাবিত। সংস্কৃত শব্দের অর্থ আমরা জানলাম কি, পরিশোধিত, পরিমার্জিত, পরিষ্কৃত, এই শব্দগুলো বোঝায়। আর একটা জিনিস যেটা আমরা বলি সেটা হচ্ছে কি প্রাকৃত। সে প্রাকৃত শব্দের অর্থটা হচ্ছে লৌকিক ভাষা, সাধারণ ভাষা। তোমাদের বইয়ে 16 এবং 17 পৃষ্ঠা খুলে একটু করে দেখো, সেখানে এ ধ্বনির উপর আলোচনা করা হয়েছে। সেটা কি কেমন দেখি। এই ধ্বনিটার উপরে তোমাদের আলোচনা আসছে, অর্থাৎ এই ধ্বনিটা আমাদের বাংলা ব্যাকরণে কিভাবে ব্যবহার করা হয়েছে, কেমন একটু করে আমরা দেখব। একটা জিনিস খেয়াল করো, আমরা আমাদের স্বরধ্বনি কয়টা পড়েছি? 11টি লেখা আছে এখানে। আমাদের স্বরধ্বনি হচ্ছে 11টি, কিন্তু প্রমিত বাংলা বানান রীতিতে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। বুঝতে পারছো? সেগুলো হচ্ছে, দেখো কি কি কি, অ, এ, ই, উ, এ, ও, আ। এখন আমাদের আজকের আলোচনার বিষয় কোনটা ছিল? যে এটা একটু করে বলি। এই জিনিসটা নিয়ে প্রমিত বাংলা বানান রীতিতে এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যাখ্যা আছে, কিন্তু এটার কিন্তু কোনো প্রতীকী রূপ নেই ব্যাকরণে। কথাটা বুঝতে পারছো? এটার কোনো প্রতীকী রূপ কিন্তু বাংলা বর্ণের মধ্যে দেয়নি, কিন্তু প্রমিত বাংলা বানান রীতিতে প্রচুর ব্যবহার এটার আছে। সেটা নিয়ে আজকের আমাদের আলোচনাটা আমরা করব। দেখো, এইগুলোই হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এবং বাংলা প্রমিত বাংলা বানান রীতিতে আমরা এই বর্ণগুলোই ব্যবহার করি, 7টি। বুঝতে পারছো? তাহলে কি কি হলো? স্বর, স্বর এ, ই, উ, এ, ও, আ। তো ছোটবেলা থেকে যখন আমরা স্বরাশিকে আসছি, একদম আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু এটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে না? আমাদের একটু ব্যতিক্রম মনে হচ্ছে না? এই ব্যতিক্রম জিনিসটাকে সহজ করে দিই আমি। কিভাবে দেখি? এই মৌলিক স্বরধ্বনিগুলো কিভাবে আমরা মনে রাখবো? অ, এ, ই, উ, এ, ও, আ। আমরা সরগমেও কিন্তু এটা গানের যে ব্যাকরণ অংশ আছে, গানের প্রথম ব্যাকরণের অংশ কিন্তু আমরা এটা পড়েছিলাম, সা রে গা মা পা ধা নি সা। কি যে খেলা করো টুনু, ই, এ, আ, ও, উ। শুধুমাত্র এই 7টা স্বরধ্বনি
মনে রাখার জন্য এই প্রচেষ্টা, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বুঝতে পেরেছ? এবার দেখব এটা কোন কোন জায়গায় আমরা ব্যবহার করব। আমরা প্রথম যে পূর্বজ্ঞান যাচাই করেছিলাম সেখানে দু একটা শব্দই তোমরা বলেছিলে, যে শব্দগুলো কি কি ছিল? জ্ঞাত, জ্ঞান এবং জ্ঞাপন, এই শব্দগুলো ছিল না? এবারই বলবো যে কেন আমি শব্দগুলোকে লিখছি এভাবে, বলছি ভিন্নভাবে। এখানে একটা কথা বলি, আমরা আঞ্চলিক ভাষার প্রতি কিন্তু বেশ যত্নবান, কিন্তু প্রমিত উচ্চারণের প্রতি আমরা তত বেশি যত্নবান নই। আমরা চেষ্টা করব এখন থেকে আঞ্চলিক ভাষার প্রতি যত্নবান না হয়ে প্রমিত বাংলার রীতিতে যেন আমরা আরো যত্নবান হই। কেমন? দেখো, এই জ্ঞাত, জ্ঞান, জ্ঞাপন, এটাকে যদি আমি এই লেখার ভাষায় যদি বর্ণনা করি, বর্ণনাটা কেমন দাঁড়ায়? জ্ঞাত, গান, জ্ঞাপন। কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ নয়। এটার একটা নোট আছে, নোটটা দেখো। শব্দের শুরুতে যুক্ত ব্যঞ্জনে নিয়োজ, হ্যাঁ, ইয়োজ লিখছি না, এটা আকার থাকলে কি হয়? যুক্ত ব্যঞ্জন। দেখো, এই দেখছো ইয়োজ লিখছি, আকার, এই স্বর আকার চিহ্ন যুক্ত হয়েছে। এই যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জন, আকার, এ আকার যুক্ত থাকলে এই ধরনের শব্দে, এই ধরনের শব্দগুলোতে আমরা আমাদের উচ্চারণ করতে হবে এইভাবে, যে এটা হবে এভাবে। কেমন? এটা হবে, এটা হবে গা। এটাও হতে পারে, এটাও হতে পারে। এটাই হচ্ছে শুদ্ধ উচ্চারণ। একই ইয়েতে আসো, এই সূত্রটার সাথে এটা মিলিয়ে যাও, দেখবে মিলে যায়। কেমন? অর্থাৎ কোন শব্দে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, এখানে যদি আকার যোগ হয়, এই শব্দগুলো উচ্চারণ করার সময় আমরা প্রমিত উচ্চারণ করব, এবং এটাকে বলবো জ্ঞাত, এটাকে বলবো জ্ঞান, এটাকে বলবো জ্ঞাপন। কেমন? শিক্ষার্থীরা, এই প্রমিত বানান রীতি নিয়ে তোমাদের কাছে আমার একটাই আহ্বান, সেটা হচ্ছে তুমি যদি তোমার পাটাকে সবসময় টেনে টেনে হাঁটতে চেষ্টা করো, তুমি কখনো দ্রুত হাঁটতে পারবে না। কারণ সুন্দর পা ফেলার জন্য তোমাকে সুন্দরভাবে হাঁটার অনুশীলন করতে হবে। একইভাবে তুমি যদি প্রমিত বাংলা বানান রীতিতে কথা বলতে চাও, অবশ্যই তোমাকে আঞ্চলিকতা পরিহার করতে হবে। সবচেয়ে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে, আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ পড়েছি না, ওখানের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বর্ণ আছে। বর্ণটা কি জানো? ম। কেন? দেখো, এই দেখো, এই ম বর্ণটা দিয়ে আমি তিনটা শব্দ নিয়ে আসছি, যে শব্দগুলো আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মা, মাটি, ম দিয়ে মা, ম দিয়ে মাটি, ম দিয়ে মাতৃভূমি। কেন? দেখো, মা আমাদের জন্ম দেয়, মাটি আমাদের লালন পালন করে, মাতৃভূমি যেটার অস্তিত্ব নিয়ে আমরা বেঁচে থাকি। ঠিক আছে? কাজে তুমিও তোমার ভাষার বিনিময়ে তোমার অস্তিত্বকে বিজ্ঞাপিত করবে, একইভাবে তোমার সাধনার মধ্য দিয়ে তুমি সার্থক ও সুন্দর হবে। আজকের মতো পাঠ এখানে আমি শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি এখানে। ধন্যবাদ সকলকে।